আসসালামু আলাইকুম প্রিয় তারকা শিক্ষার্থীরা। সবাই দ্রুত ক্লাসে চলে আসো যারা একদম শুরু থেকে এইচএসসির গোড়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নটা মনের মধ্যে একটু একটু করে লালন পালন করতেছো। আজকের ক্লাসটা কিন্তু তোমাদের জন্য। ওয়ালাইকুম আসসালাম। এখন তোমাদের মাথার উপরে কিসের টেনশন ঘুরছে বলো তো? এইচএসসি পরীক্ষার টেনশন ঘুরছে। তো এই সময় ভাবিও না যে তোমাদেরকে অ্যাডমিশনের যে কঠিন কঠিন পড়া, সেই কঠিন কঠিন পড়া তোমাকে এইচএসসির সময় আমি শিখাই দেব। বাট 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সাথে জার্নিটা শুরু। আমি অনেকেই আমাকে চেনো, অনেকেই আমার ক্লাস দেখে এই ব্যাচে এসেছো। যারা চেনো না তাদের আমি পরিচয়টা দিয়ে দেই। আমি হচ্ছি জিহাদ আরমান স্বর্ণ, 2021-22 ব্যাচ, এবং আমি অধ্যয়ন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেটার স্বপ্ন দেখে এই ব্যাচে তোমরা জার্নি শুরু করবা। এবং এই জার্নিতে আমি তোমাদের থাকবো বাংলার ইনস্ট্রাক্টর হিসেবে। এখন এডুকেশনের গ্রুপে অলরেডি ভাইয়ার ক্লাস দেখেছো। এই ভাইয়ার ক্লাসে কমন আসার এবং যারা ভাইয়ার ক্লাস থেকে কমন পায় তাদের মাঝে একটা কমন ফ্যাক্টর আছে। সেটা কি বলো দেখি? ভাইয়া ক্লাসে প্রচুর পড়ায় এবং এই প্রচুর পড়ানোর কারণেই প্রচুর পরিমাণে কমন পড়ে। ভাইয়ার ক্লাসে বাংলায় আসার মতো এভরি পসিবল কোশ্চেন ভাইয়া প্র্যাকটিস করায় দেয় এবং এই এভরি পসিবল কোশ্চেন থেকে তোমরা কমনও পাওয়া যাও। খুব সহজ একটা ফিলোসফি। এবং 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 তোমাদের জন্য যে মেইন জায়গা, যে ঢাবির রিটেন নিয়ে অনেকে ভয় পাও, ফর আওয়ার আটার সারপ্রাইজ, এই পর্যন্ত কোনো অনলাইন ক্লাস থেকে ডিরেক্ট ঢাবির রিটেনে কখনো কমন এসেছে কিনা এরকম কোনো নজির আর কেউ দেখাইতে পারুক বা না পারুক, আমরা একসাথে পেরেছি। একদম আমাদের ডিউ রিটেন ব্যাচে যখন তোমাদের আমি বাংলা লিখিতর প্রস্তুতি নেওয়াবো, সেই বাংলা লিখিত থেকে আমি প্রত্যেকটা ক্লাসে রেগুলার এসে বলতাম, ভাইয়া গতবার তোমার একটা প্রবন্ধ টাইপ আলোচনা এসেছে, এবার আমার পদ দিবে, এবার আমার পদ আসার সম্ভাবনা আছে, আমার পদ বলতে বলতে। এবং তোমরা যারা কোশ্চেনটা দেখেছো এই 2023-24 সেশনের, তারা জানো ভাইয়া আমার পদ থেকে ইভেন আমি রিটেনের যেই উদ্দীপকটা দিয়েছি সেই উদ্দীপকটা থেকে কিন্তু হুবহু কমন চলে আসছে। তো এই যে কমন আসা, এখন আমি তোমাদেরকে কি করে দিলাম বলো দেখি? কমন এনে দিলাম। অ্যাডমিশনে ভাইয়া খুব ভালো পড়ায়, ভাইয়া আমাদেরকে কমন এনে দিল। এই কমন আনার পরে হচ্ছে এখন তোমাদের কি বলো দেখি? তোমরা ভাববা তাহলে তো আর চিন্তা নেই, হয়ে গেল, আমি কমন এনে দিব কিন্তু তুমি লেখা শিখলা না, লিখিততে তুমি মার্ক পাবা না। সে কারণে এখন অন্য কথাবার্তা বাদ দিয়ে আমরা একদম কিছু স্পেসিফিক, আজকে তোমাদের সময় নিব না, অ্যাডমিশন সম্পর্কে একটা স্পেসিফিক ধারণা তোমাদেরকে দিয়ে দিব। কি ধারণা? একদম নির্দিষ্ট একটা ধারণা তোমাদেরকে দিয়ে দিব। ওকে, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে অ্যাডমিশনে তোমাদের কি বলো দেখি? এমসিকিউ। কিসে? এমসিকিউ। এমসিকিউয়ে তোমাদের প্রশ্ন কয়টা থাকবে বলো দেখি? এমসিকিউয়ে তোমাদের প্রশ্ন সংখ্যা কত থাকবে কেউ জানো? বলো দেখি। যদি ঢাকা ইউনিভার্সিটি বলো, গুচ্ছ বলো, গুচ্ছের সংখ্যাটা হয়ে যায় 35। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংখ্যাটা কত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় হয় সংখ্যাটা 15। যে জায়গায় বাংলা প্রথম পত্র থেকে 60টার মতো কোশ্চেন তোমাদের আসার সম্ভাবনা আছে। বাংলা প্রথম পত্র থেকে কয়টা? 7টা। কত? 7টা। ঠিক আছে, ইয়েস, 15টা। এটা বি ইউনিটের জন্য। তাহলে এই 60টা প্রশ্ন এমসিকিউ হুবহু শর্ট সিলেবাস হবে না ফুল সিলেবাস হবে? এবং তার চেয়ে বড় কথা, এইচএসসি টেস্ট পরীক্ষায় বাংলায় কে কত পাইছো? তোমরা এখন শুরুতেই আগে থেকে যেহেতু আগ্রহী বাচ্চা, তোমাদের নারিশমেন্টটা আরও ভালো হবে। অন্যরা যখন আসে হুট করে এত পড়া দেখে মাথা ঘুরে যাবে। আমি আজকে তোমাদের একদম ক্লিয়ার করে দিব কি অনুযায়ী আমরা পড়ব। তো আমাকে বলো, বাংলা টেস্ট পরীক্ষায় তোমাদের কার কত মার্ক? এইখানে ক্লাস করছো তোমরা কত? 10 জনের মতন ক্লাস করছো। এখন আমাকে একটু জানাও দেখি ভাইয়া,
তোমাদের বাংলা টেস্ট পরীক্ষায় কার কত মার্ক, কোনো লজ্জা পাওয়ার কিছু নাই। এই জায়গায় তোমাকে ফার্স্ট জিনিস মাথায় রাখতে হবে যে তোমরা এখানে লজ্জা পেয়ে কিন্তু কিছুই করতে পারবে না। লজ্জা দ্বারা কি কিছু করা পসিবল না, এই জিনিসটা মাথায় রেখে কিন্তু ভাইয়ার সাথে কথা বলতে হবে। 92 বাংলা প্রথম পত্র। আচ্ছা, আমাকে বলেছে মৃধা বলেছে সে বাংলা প্রথম পত্রে 92 পেয়েছে। রিয়ামণি তুমি কত পেয়েছো? আইরিন তুমিও বলো। তারপরে হচ্ছে অন্তনি তুমি বলো। ঐশী জামান আছো, ঐশীও বলো। রোজা আছো, সৃষ্টি আছো। অন্তনি 62। এত এই অবস্থা বাংলা প্রথম পত্রে কেন? বাংলা প্রথম পত্র আগে পড়া হয়নি? আচ্ছা ঠিক আছে। আর কে আর কে আছো? 83 আইরিন আফরা। তারপরে রিয়ামণি কত পেয়েছো? ওয়ালাইকুম আসসালাম। তুমি কত পেয়েছিলে টেস্ট পরীক্ষায়? হয়তোবা যখন কিছুদিন পরে এই তোমাদের সেম ক্লাসরুমে তোমরা কতজন দেখবে বলো দেখি, জাস্ট এইচএসসি এর পরে একসাথে 1,500 থেকে 2,000 জন ক্লাস করবে। তখন তোমরা হচ্ছে তোমাদের কোনো প্রবলেম জানাবে, অবভিয়াসলি তোমরা ডাউট সলভিং গ্রুপে করবে, কিন্তু এখন যেরকম ফ্লুয়েন্টলি তোমাদের উত্তর করতে পারবো, তখন এতজন সবারটা উত্তর করতে সময় লাগবে, তোমাকে অপেক্ষা করতে হবে। তো বাংলা প্রথম পত্র সম্পর্কে আজকে আমি ক্লাসের শেষে একটা ডাউট সলভিং সেশন দিয়ে দিব, যেটা তুমি এই পর্যন্ত বাংলা ফার্স্ট পেপারে যা পড়ছো, যেই প্রশ্নটা নিয়ে তোমার খুব কনফিউশন বা যেই টপিকটা তুমি পারো না, সেটা তোমার এইচএসসি রিলেটেডই হোক, আমি খুব সুন্দরভাবে সময় নিয়ে তোমাকে ব্যাখ্যা করে দেব। এটা তোমাদের জন্য ফ্রি, একদম ডাউট সলভিং বাংলা প্রথম পত্রে, যেন সেটা তোমার এইচএসসিতে কাজে দেয়। তারপরে আমি মূল আলোচনায় যাব, ঠিক আছে? ওকে, তো তোমরা অনেকেই বলেছো তোমাদের মার্কটা অনেকের আশানুরূপ, অনেকের আশানুরূপ না। অনেকে ভাবো যে বাংলা প্রথম পত্রে মার্ক টিচাররা ইচ্ছা করে দেয় না। তো জানো ঢাবির রিটেন, হ্যাঁ বাংলা লিখিততে প্রত্যেকবার অ্যারাউন্ড কত বলো দেখি? অ্যারাউন্ড হচ্ছে তোমার 57 থেকে 65% ফেল করে। না ভাইয়া, জাস্ট আমি কিছু বলতেছি না, লিখিততে ফেল করে। কেন? তুমি যদি ঢাবির লিখিত পরীক্ষায় ভালো করতে চাও অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তুমি বাংলায় বানান ভুল করো, টিচার বলবে আসসালামু আলাইকুম বাবা, ঢাকা ইউনিভার্সিটি তোমার জন্য না। একটা বানান ভুল, তুমি একটা যদি বড় রচনাও লিখে আসো, টপিকের সাথে রিলেশন নাই, তোমার লেখার ধরন ঠিক নাই, সেখানে যদি মার্ক হয় 5, তুমি পাবা 1 বা 0.75। হ্যাঁ, কত পাবা? তুমি পাবা 1 বা 0.75। একটা 5 মার্কের কোশ্চেনে এরকম করে মার্ক দেয়। মোস্ট অফ দ্য টাইম ঢাবির রিটেনে কত মার্ক করে পায় জানো? সর্বোচ্চ গেলে কত রেঞ্জে যায় বলো দেখি? 15 রেঞ্জে যায়। সর্বোচ্চ গেলে 15 রেঞ্জে যায়, না হলে আরও যদি ভালো প্রিপারেশন নাও, তোমাদেরই ভাইয়া একজন 17 পেয়েছে, কিন্তু তার উপরে আর পসিবল না। রিটেনে কত মার্ক? ঢাবির রিটেনে হচ্ছে তোমার বাংলায় 20 মার্ক। কয় মার্ক? 20 মার্ক। ওকে, ঠিক আছে। তো এই যে বেসিক জিনিস, তাহলে বুঝতেই পারছো তোমাদের অ্যাডমিশন আর বাসার কি বলো দেখি? তোমাদের অ্যাডমিশন আর বাসায় বসে এইচএসসির প্রিপারেশন, দে আর নট দ্য সেম ভাইয়া, তারা এক নয়, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের বেসিক থিওরি। এখন আমি তোমাদের চলো একদম শুরু থেকে ধরি, এই অ্যাডমিশন পিরিয়ডে তোমাদের সামনে কি কি আসবে এবং সেটাকে কিভাবে ট্যাকেল করবা, একদম সাজানো গুছানো ওয়েতে বলা শুরু করি। ওকে, প্রথমে আমরা একটা ইউনিভার্সিটির নাম দেখছি, কি বলো দেখি? ঢাকা ইউনিভার্সিটি। তোমরা সবাই বলো, তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু ঢাকা ইউনিভার্সিটি, কিন্তু আমরা আসলে ঢাকা ইউনিভার্সিটি লিখি না ভাইয়া। আমাদের কিভাবে লিখি বলো দেখি? আমরা লিখি হচ্ছে এটাকে অ্যাজ কি লিখি বলো? আমরা এটাকে অ্যাজ লিখি হচ্ছে ইউনিভার্সিটি অফ ঢাকা। এটাকে আমরা অ্যাজ কি লিখি? ইউনিভার্সিটি অফ ঢাকা। এটা আমাদের মেট্রো রেলে ভুল করছে, বাট আমাদের অফিসিয়ালি যেই জায়গাতে ইংরেজি দেখবে ইউনিভার্সিটি অফ ঢাকা। তোমরা বলো না ডিইউ। ডিইউ আসলে আমাদের ফুল ফর্ম না, আমাদের ফুল ফর্ম হচ্ছে ইউডি। ইউনিভার্সিটি শর্ট ফর্ম হচ্ছে ইউডি, ইউনিভার্সিটি অফ ঢাকা। সব জায়গায় এইভাবেই লেখা,
ঠিক আছে? ওকে, তো এটা বেসিক একটা জিনিস জেনে রাখো, যে বিশ্ববিদ্যালয়টাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছো সেটার ব্যাপারে, ঠিক আছে? তার বাইরে এখন যাই, দ্য নেক্সট থিং আসে অ্যাডমিশন টেস্ট, যেটার তোমরা প্রস্তুতি নেবা। অ্যাডমিশন টেস্ট, এই অ্যাডমিশন টেস্টে প্রতি বছর তুমিও হইতে পারো ফেলারুর দলে, না হলে তুমি হতে পারো 20% বা 10%-এর দলে। প্রতি বছর ওভারঅল 80% ফেল পাওয়া যায় ঢাকা ইউনিভার্সিটিতে। কোশ্চেন কি খুব কঠিন হয়? কোশ্চেন কি খুবই কঠিন হয়? না। এবং এই কঠিনটা আসলে কেমন হয় সেটাও তোমাদেরকে বলি। আমি কিন্তু নিজে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী ছিলাম, সেই জায়গা থেকে তোমাদের এই ইউনিটটা আমি ক্র্যাক করতে পেরেছি। যে ইউনিটের অর্থাৎ বি ইউনিটের তোমরা প্রেপ নিচ্ছ, সেটা ক্র্যাক করতে পেরেছি। সেটা ক্র্যাক করতে পারার জন্য আমার হাতিয়ার ছিল বাংলা। এই বাংলা নিয়েই আজকে তোমাদেরকে কথা বলছি, কারণ তুমি ইংরেজিতে গ্রামাটিক্যাল টার্ম পাবা এবং এই গ্রামাটিক্যাল টার্মে তোমার কমন আসার কোনোই সুযোগ নাই। সোজা কথা, গ্রামার কখনো কমন আসে না এবং ইংরেজিতে অনেকেই খুব কষ্ট করে পাস মার্ক তুলতে পারে, কিন্তু এইখানে তোমার মোস্ট সেফ জোন হচ্ছে এবং এখানে সবচেয়ে নির্ধারিত সিলেবাস হচ্ছে বাংলা প্রথম পত্রের, যেটা আমি তোমাদের পড়াবো এবং এখান থেকেই তোমরা শতভাগ কমন পাবা এবারও ইনশাল্লাহ। কেন? কারণ হচ্ছে ভাইয়া, বাংলা প্রথম পত্র এইচএসসি 24 ব্যাচ তোমাদের শর্ট সিলেবাস, তার মানে শর্ট সিলেবাসের বাইরে প্রশ্ন আসবে না। তারপরেও গতবারে একটা প্রশ্ন এমসিকিউ দিয়ে দিয়েছিল, তাই আমরা 2021 সালে কোভিড চলাকালীন আরেকটা যে শর্ট সিলেবাস ছিল সেখান থেকেও একটু ইন্সপিরেশন নিয়ে আমরা সেখান থেকে কিছু মেজর টপিকও পড়ে যাব। তার মানে বাংলা প্রথম পত্রে আমাদের 100% কি থাকবে বলো দেখি? 100% প্রস্তুতি থাকবে। এবং বাংলা প্রথম পত্রে এমসিকিউয়ে কত? 7-এ 7 পাইতে হবে। ঢাবিতে তোমাকে কত মার্ক পাইতে হয় জানো? তুমি 45 থেকে 50-এর রেঞ্জে যদি মার্ক পাও, আর তোমার হচ্ছে জিপিএর জন্য পাবা 20 মার্ক, ঠিক আছে? মোট কত মার্ক আসে বলো দেখি? তোমার 65 থেকে 70 সেফ জোন হয়ে যায় ঢাবিতে চান্স পাওয়ার জন্য। কত? 65 থেকে 70 সেফ জোন ঢাবিতে চান্স পাওয়ার জন্য। সেই জায়গায় একই বাংলা থেকে, বাংলা ফার্স্ট পেপার থেকে 7 মার্ক এমসিকিউ, 7-এ 7 পাওয়া 100% পসিবল। এমন একটা এমসিকিউ আসবে না যেটা তুমি পারবা না বাংলা ফার্স্ট পেপারে, একদম গ্যারান্টি দিয়ে বলতেছি। 7 মার্ক পাইলা, কত তোমার এই যে কত মার্ক বললাম 40 থেকে 45-এর মধ্যে 7 মার্ক তোমার শিওর। এবং রিটেনে আমরা যে প্রস্তুতিটা নিব সেখান থেকে তোমার কত বলো দেখি? 13 থেকে 15 রেঞ্জ শিওর, বেশি পাবা। এখন ভাইয়া আপনি বেশি চটকদার কথা বলেন না কেন? আমি তোমাদের রিয়েলিস্টিক ড্রিম রাখি। তোমাকে এসে বলবো আমি তোমাকে 20-এ 20 পাইয়ে দিব, তোমাকে আমি একদম রিটেনে বাঘা করে দেব, এটা তোমাকে কেউ করতে পারবে না। আমি যে ইউনিভার্সিটিতে সার্ভাইভ করতেছি, জাস্ট একটা অ্যাসাইনমেন্ট লিখলে টিচার সেটার প্রত্যেকটা ধারা থেকে গণ থেকে শুরু করে প্রত্যেকটা প্যারা মেপে মেপে মার্ক দেয়। এই কারণে এটা অন্য ইউনিভার্সিটির মতো তুলনা করার জায়গা নেই। যেই টিচাররা আমাদেরকে পড়ায় তারাই কি তোমাদের টিচার প্যানেল যারা আসবে এবং তোমাদের কোশ্চেন করবে তারাই খাতা কাটবে। এখানে কলেজের কোনো টিচার খাতা কাটতেছে না। তো সেই জায়গায় কারো খুব সুন্দর হাতের লেখা কিন্তু তোমার লেখার ধরন ঠিক নেই, এই ধরনের ফিলোসফি ভাইয়া ঢাবিতে খাটবে না। একদম বেসিক ট্রুথ জিনিস এটা, আমি তোমাদের বারবার বলবো, সেই অনুযায়ী শেখাবো। যে বড় লিখলাম খুব তাও মার্ক পাবা না। এবং এই রিটেনে তোমাদের সুইট স্পট হচ্ছে ইনশিওর করে দিব তোমাদেরকে একদম শুরু থেকে ভালো লেখায় 15, এবং খুব যদি ভালো তোমার লেখা হয়ে যায় তাহলে তুমি 17 থেকে 18 পেতে পারো। কিন্তু ঢাবির ইতিহাসে রিটেনে কেউ 20-এ 20 পায়নি, জীবনে মরে গেলেও দিবে না টিচার। তুমি যদি একদম ভালো লেখো তাও তোমাকে জীবনে 20-এ 20 দিবে না। তাহলে এই জায়গায় দেখো, জাস্ট এই যে 40 থেকে 45-এর মধ্যে তোমার কত দেখি? 15 আর হচ্ছে 7, 22 মার্ক। 50% মার্ক 100% তুমি তুলতে পারবা জাস্ট বাংলা প্রথম পত্র থেকে। কত?
বাংলা প্রথম পত্র, এবং এই 15-র মধ্যে একটু আছে, সেটা কি বলো দেখি, বানান শুদ্ধিকরণ। বানান শুদ্ধিকরণটা আসলে বাংলা ফার্স্ট পেপারে যায় না, সেকেন্ড পেপারের পড়া, বাট আমি বাংলা ফার্স্ট পেপার হিসেবে আমিই তোমাকে পড়াবো। মানে আমার আন্ডারে বাংলার যেটুকু অংশ আছে তোমাদেরকে আমি ঢাবিতে 50% মার্ক চান্স পাওয়ার জন্য, জাস্ট তুমি তো অন্য সাবজেক্টে আরও ভালো করবা, জাস্ট বাংলা ফার্স্ট পেপারের প্রিপারেশন থেকে তুমি হুবহু 50% মার্ক একদম এনশিওর করতে পারবা। আবার যেই মার্কে সিলেবাস নির্ধারিত, আবার যেই মার্কে কি বলো দেখি, যেই মার্ক তুমি পাওয়ার শিওরিটি পাবা, এর বাইরে প্রশ্ন আসবেই না। তাহলে বাংলা প্রথম পত্রকে ঠিক কী পরিমাণে গুরুত্ব দিতে হবে ভেবে দেখো। আর সেই জায়গায় তুমি যদি ইংরেজিতে দুর্বল হও, এই বাংলা তোমাকে সারভাইভ করাবে। তুমি যদি জিকে সব তথ্য মনে নাও রাখতে পারো, জিকের সিলেবাস প্রায় অসীম, যত পড়া, বাংলা ফার্স্ট পেপারে এত পড়া নাই, সেই জিকে নিয়েও তোমাকে প্যারা নিতে হবে না। সো এই যে একটা মেজর টপিক তোমাদেরকে আজকে জাস্ট আমি বুঝিয়ে দিলাম, বাংলা ফার্স্ট পেপারের এই অ্যাডমিশনে কী পরিমাণে গুরুত্বটা, এটা যদি ক্লিয়ার হয়ে যায়, দ্য নেক্সট থিং উইল নো যে এখন থেকে আমরা কিভাবে প্রস্তুতিটা নিব। যে ভাইয়া আমরা তো এখন এইচএসসি, আমার তো মাথায় এইচএসসি চলতেছে, আমি এইচএসসির জন্য বাংলা পড়তেছি। এখন যদি বলি এইচএসসির বাংলাই সব, তোমাকে শুধুমাত্র আমার কাছে আসে রিটেনটা আলাদা করে নতুন করে শিখতে হবে, তাহলে কেমন হয় বলো দেখি? ইভেন রিটেনের তুমি 20% এইচএসসির পড়া থেকেই শিখে আসতে পারবা, এটাও সম্ভব, সেটা তোমাদেরকে বলি। এখন দেখো, তোমার যখনই তোমাদের গদ্য কয়টা? 60টা। পদ্য কয়টা? 60টা। নাটক উপন্যাস মিলে 2টা, জাস্ট স্পেসিফিক 16টা টপিক। এখন তুমি যখন প্রত্যেকটা অধ্যায় পড়বা, কি পড়বা? প্রত্যেকটা অধ্যায় পড়বা, তোমাকে আমি পড়ার নিয়মটা শিখাই দেই। অ্যাডমিশনে যখন আমার ক্লাসে আসবা, দেখবা হুবহু ভাইয়া এইভাবে পড়ায়। কি সিস্টেম? খুব মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? খুব মনোযোগ দিয়ে সিস্টেমটা শোনো। সিস্টেমটা হচ্ছে অপারেশন করব বাংলার। আমরা কি করব? বাংলাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাব। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর ফার্স্ট অংশটা হবে কবির ব্যবচ্ছেদ, অর্থাৎ কবিকে আমরা কিভাবে পড়বো বলো দেখি। তুমি ধরো অপরিচিতা পড়তেছো, কবির ব্যবচ্ছেদে তোমাকে এখন নতুন কোনো তথ্য পড়ার দরকার নাই। তোমার বইয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যেটুকু তথ্য আছে সেটুকু যেন তোমাকে অ্যাডমিশনে এসে আমার কাছে আবার নতুন করে না জানতে হয়। বইয়ের ভিতরের পড়া যেন আমাকে নতুন করে তোমাকে, আমি তো বলে দিবই, কিন্তু যখন আমি বলবো সেটা তোমার কাছে যেন নতুন না লাগে, যেন অন্যগুলো পড়াবো সেটা নতুন লাগে। ক্লিয়ার? তো কবির ব্যবচ্ছেদটা তুমি কিভাবে করবা? ওই বইয়ে দাগায় দাগায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর এত সালে জন্মগ্রহণ, এত সালে মৃত্যুবরণ, তার বাপ মা এই, তার এইটা, এই করতে করতে মাঝখানে সাহিত্য ঢুকায় দিয়েছে তিনি বাংলায় ছোট গল্পের, না, এইভাবে অ্যাডমিশনের পড়া হয় না। ইভেন এইভাবে পড়ে এইচএসসির জন্য তোমার মুখস্থ পড়ায় ওলট পালট করে ফেলবা। কেননা গদ্য ভাষায় লেখাপড়া মুখস্থ করার জন্য নয়, রস আস্বাদন করার জন্য, বুলেট করে বা কি বলো দেখি, বা পয়েন্ট আকারে লেখা থিসিস ওয়ার্ক মনে রাখার জন্য। তাহলে তোমাদেরকে বাংলার একটা থিসিস ওয়ার্ক বানাইতে হবে। সেটার জন্য তুমি কি করবা? সেটার জন্য তুমি কবির ব্যবচ্ছেদ লেখার পর জাস্ট লিখলা কি? জন্ম। জাস্ট কি লিখবা বলো দেখি? জাস্ট লিখবা হচ্ছে জন্ম। জন্ম লেখার পরে তার জন্মসাল জাস্ট দুজন কবির, রবীন্দ্রনাথ ঠাকুর আর কি বলো দেখি আমাদের কাজী বাবাজি, এদের বাংলাটা মনে রাখবা, বাকি আর কারো বাংলাটা মনে রাখার দরকার নাই। তাহলে তার ইংরেজিতে জন্মসাল, জন্মস্থান কোথায়, এটা জাস্ট একটু করে লিখলাম। এটা হয়ে গেল ফার্স্ট অংশ। তারপরে তার বাপ মায়ের নামের দরকারই নেই, অ্যাডমিশনে বাপ মায়ের নাম আসে না, জাস্ট এমনিতে নিজের নোটের জন্য একটু লিখে রাখলে এটা মনে রাখতে হবে না, বাপ মায়ের নাম বাদ। তারপর হচ্ছে তার শিক্ষা জীবন বা কর্মজীবন দিয়ে একটা টাইটেল দিবা। একটা টাইটেল কি দিবা? তোমার এই এইচএসসিতেই বাংলা যখন প্রত্যেকটা অধ্যায় পড়বা, এরকম যেন তোমার একটা নোট হয়ে যায়, শিক্ষা জীবন বা কর্মজীবন একটা টাইটেল দিবা। দেওয়ার পরে এখন তাদের লাইফে তিনি কি কাজটা করছে, যেই কাজটা মারাত্মকভাবে এত ভালো ছিল যে আমাদেরকে ইনফ্লুয়েন্স করে, যেমন
কাজী নজরুল যদি ধরো, তার জীবনে তিনি লেটোর দলে গান করছে 12 বছর বয়সে, সেনাবাহিনীতে যোগ দিয়েছে 18 বছর বয়সে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়। কত সালে? 1917 সালে। কত নাম্বার? 49 নম্বর বাঙালি পল্টনে কি হিসেবে? সৈনিক হিসেবে। তারপরে কি বলো দেখি, কোন পদে তিনি লাস্ট পর্যন্ত উন্নতি পান? হাবিলদার পদে উন্নতি পান। তারপরে কি হয়? তারপরে 1972 সালে তার কর্মজীবনে বাংলাদেশে এনে তাকে কি বলো দেখি, জাতীয় কবি উপাধি দেওয়া হয়। কিন্তু একটা তোমাদেরকে অবাক করা তথ্য জেনে নেই, এখন বলবো ভাইয়া আমাদের জীবনটাই মিথ্যা। সেই অবাক করা তথ্যটা হচ্ছে, আমাদের জাতীয় কবির নাম কি? তোমরা বলো, এতদিন তো শিখে আসছো, আমাকে বলো আমাদের জাতীয় কবির নাম কি? আমাদের না তো, জাস্ট বলো হচ্ছে যে বাংলাদেশের, হ্যাঁ বাংলাদেশের জাতীয় কবির নাম কি? কে পারবা দেখি? বাংলাদেশের জাতীয় কবির নাম কি বলো? উত্তর করো। এতক্ষণ আমি খালি বকেই যাচ্ছি, তোমরা চুপচাপ শুনে যাচ্ছ, ভাই এত কিছু এত কমপ্লেক্স কি বলতেছে, ভয় পাওয়া দিচ্ছে নাকি অ্যাডমিশন সম্পর্কে? আসলে অ্যাডমিশন সম্পর্কে এটা কিছুই না। বলো বাংলাদেশের জাতীয় কবি, একদম সাধারণ জেনারেল নলেজ। জানো না কেউ বাংলাদেশের জাতীয় কবির নাম কি? আফরা বলতেছে কাজী নজরুল ইসলাম। আর অন্য কোনো অপশন? দুখু মিয়া মানে কাজী বাবু। কিন্তু জানো তোমাদের জীবনটা মিথ্যা। কি বলো দেখি? তোমাদের জীবনটা মিথ্যা। হ্যাঁ, আমাদের কোনো জাতীয় কবি নাই। আবারও বলতেছি, আমাদের কোনো জাতীয় কবি নাই। এটা জাস্ট একটা দেওয়া উপাধি। কিন্তু একটা দেশের কোনো কিছুকে যখন জাতীয় হিসেবে অভিভুক্ত করতে হয়, তখন সেটাকে সংবিধানে লিখিত থাকতে হয়। কিসে লিখিত থাকতে হয়? সংবিধানে লিখিত থাকতে হয়। এবং বাংলাদেশের সংবিধানে জাতীয় কবির কোনো ধারা নেই, এবং সেই ধারায় কাজী নজরুলের নামও অন্তর্ভুক্ত নেই। তাকে 1972 সালে বাংলায় আনা হয়, তাকে উপাধি দেওয়া হয় তিনি জাতীয় কবি বাংলার। কিন্তু তারপরে যে তাকে সংবিধানে স্বীকৃতি দিবে, সেই কাজটা আর কেউ করে নাই। এবং তারপর থেকে এখনও এত বছর হয়ে গেছে, সে কারণে বিশেষ বা কোনো প্রশ্নেই বা তোমার কোনো সরকার স্বীকৃত কোনো বইয়ের মাঝে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই কথাটা লেখা দেখবা না। একটা সত্য অ্যাডমিশনের জেনে নাও, ঠিক আছে? তো আমাদের এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ছোটোবেলা থেকে আমরা যা জানে আসছি ভুল জানে আসছি। আমাদের জাতীয় কবি আসলে নাই, সংবিধান অনুযায়ী তাকে আমরা উপাধি দিয়ে জাতীয় কবি ডাকি, ঠিক আছে? ওকে, তারপরে চলো, তারপরে হচ্ছে আমরা গেলাম শিক্ষা জীবন বা কর্মজীবন। এই পার্টটাতে ওই কবিতার কর্মজীবনে কি কি জিনিস স্পেসিফিকলি ভালো করছে সেই জিনিসগুলো এখানে লিখবা। তারপরে কি লিখবা বলো দেখি? তারপরে লিখবা হচ্ছে তার সাহিত্য। এই পার্টটাই তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের বইয়ে অনেকগুলো, ধরো তিনি গল্প লিখেছেন এই দুইটা, তারপর আবার কি লিখেছেন এই সাহিত্য পাঠটাতে, কোনটা তার কাব্যগ্রন্থ, কোনটা তার গল্প গ্রন্থ, কোনটা তার উপন্যাস, কাব্য, গল্প, উপন্যাস, না কোনটা নাটক, নামের পাশে অবশ্যই লেখা থাকে, সেগুলো আলাদা করে নোট করবা। অ্যান্ড ইন দ্য লাস্ট তার মৃত্যু লিখবা। ইন দ্য লাস্ট তার পুরস্কারগুলো লিখবা, কি কি পুরস্কার পেয়েছে, এবং তারপরে কবে, জন্মর সাথেই মৃত্যু লিখতে পারো বা শেষেও লিখতে পারো, জন্ম মৃত্যু একসাথে মনে রাখাই ভালো। তো এই যে কবির ব্যবচ্ছেদ করে এখানে কবির কর্মজীবন এইসব লিখে এটা নোট করার পর আরেকটা বানাবা, সেটা হচ্ছে কি বলো দেখি? সেটা হচ্ছে কবি কেন কবি, মানে রবীন্দ্রনাথ ঠাকুর কেন রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম একটা টাইটেল দিতে পারো। এই জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পাইছে, নাইট উপাধি বাদ দিছে কেন, তারপর কি বলো দেখি তার গীতাঞ্জলির ইংরেজি নাম কি, অর্থাৎ যেই যেই পপুলার কাজের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের খুব বেশি
পছন্দ বা একজন কবি হিসেবে খুব পপুলার বা রবীন্দ্রনাথ ঠাকুর লেখার ধরন কি, তিনি যে ছোট গল্পের জনক, এই ধরনের রবীন্দ্রনাথ সম্পর্কে ক্যাচি তথ্য তোমার বইয়ে যদি একটা থাকে ওই একটাই লিখবা, একটা যদি নাও থাকে তাহলে লিখবা না, ঠিক আছে? বাট অন্য নতুন কিছু নেওয়ার দরকার নাই। তাহলে নেক্সট জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর কেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম কেন কাজী নজরুল ইসলাম, আবুল ফজল কেন আবুল ফজল, এরকম করে তাদের স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য, কেউ অসহায় মানুষের জন্য লেখা লেখে, কেউ ভাষা আন্দোলনের জন্য লেখা লেখে, এইভাবে তাদেরকে আলাদা করবা, ঠিক আছে? এইটা হইল তোমাদের কবি পরিচিতি কিভাবে নোট করবা, এটা অ্যাডমিশনের জন্য। আবার এইচএসসির জন্য এইভাবে পড়লে ভাইয়া এমসিকিউ 30-এ 30 পাইতে তোমাকে কেউ আটকাইতে পারবে না, একদম শিওর। এবং ক নাম্বারের যে প্রশ্ন আছে সেটাও। তারপরের অংশটা একটু আলাদা। তারপরের অংশ কবি পরিচিতির বাইরে, ধরো তুমি অপরিচিতা পড়তেছো, একটা টাইটেল দিবা হচ্ছে অপরিচিতার ব্যবচ্ছেদ। এই ব্যবচ্ছেদে তুমি কি করবা, এই ব্যবচ্ছেদে তোমাদের এইচএসসি অ্যাডমিশনে যেই টাইপের একটা কোশ্চেন বারবার রিপিট হয়, সেটা হচ্ছে কবিতাটি বা গল্পটি কোন, ছোট গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে। যেমন অপরিচিতা নেওয়া হয় কোথায়, ভারতী পত্রিকা থেকে না, বিলাসী নেওয়া হয় ভারতী পত্রিকা, অপরিচিতা সবুজপত্র পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, তাই না? তারপর কি বলো দেখি, গল্পগুচ্ছের কয় নম্বর খণ্ডে, তৃতীয় খণ্ডে এটা সংকলন করা হয়, তোমাদের বইয়ে লেখা আছে। তো এই জায়গায় এই যে অপরিচিতা গল্পটা, এটা কোন ভাষায় লেখা, অপরিচিতাটা কোন ভাষায় লেখা বলো দেখি, অপরিচিতা কোন ভাষায় লেখা, সাধু ভাষা না চলিত ভাষা, কে পারবা বলো দেখি? অপরিচিতা গল্পটাতে কোন ভাষায় লেখা, চলিত না সাধু ভাষা? সাধু ভাষায় লেখা এবং কিছু চলিত রূপেরও কিন্তু এখানে ব্যবহার আছে, এইটা লিখবা। তারপরে লিখবা হচ্ছে কি বলো দেখি, কার জবানিতে। ধরো অপরিচিতা গল্পটা কার, আমাদের অনুপমের জবানিতে, অনুপম বা উত্তম পুরুষের জবানিতে রচনা করা। তারপরে কি, এটা নেওয়া হয়েছে সবুজপত্র পত্রিকায় প্রথম পাবলিশ হয়, নেওয়া হয় গল্পগুচ্ছের তৃতীয় খণ্ড থেকে, তাহলে কোন ভাষায় রচিত, কোন ভাষার ব্যবহার আছে, তারপরে কি কে কার জবানিতে রচিত, কোন পত্রিকায় পাবলিশড হয়েছে, তারপরে অপরিচিতা গল্পে আসলে কি ফুটিয়ে তোলা হয়েছে, এই সবগুলো টপিক অপরিচিতার ব্যবচ্ছেদ দিয়ে একটা আলাদা পার্ট করবা, যেখান থেকে তোমার 4 থেকে 5টা এমসিকিউ কমন আসার মতো নিজেই বানায় ফেলবা। ক্লিয়ার? তারপরে হচ্ছে তুমি আসল গল্পে যাবা। আসল গল্পে যাই এবার আর বই দাগায় দাগায় মুখস্থ করে 2 দিন পর ভুলে যাবা না, বিশদ আলোচনা একটা টাইটেল দিবা, অপরিচিতার বিশদ আলোচনা, অপরিচিতার বিশদ আলোচনা। এই জায়গায় তুমি শর্ট কোশ্চেন বানাবা, কোনো অপশন ছাড়া শর্ট কোশ্চেন। কেমন হচ্ছে, যেমন পণ্ডিত মশাই অনুপমকে কিসের সাথে তুলনা করেছে, শিমুল ফুল আর মাকাল ফল। এখন একটু কঠিন কোশ্চেন করি, যেটা না পড়লে তুমি পারবা না। কল্যাণীকে কোন ফুলের সাথে তুলনা করা হয়, কল্যাণীকে রজনীগন্ধা। আবার অনুপমের মনের অবস্থাকে কিসের সাথে তুলনা করা হয়, বকুল ফুলের নতুন পাতার মতো। এইভাবে রিডিং করে পড়ে এভরি পসিবল লাইন দ্যাট ইউ থিঙ্ক দ্যাট ক্যান মেক এ কোয়েশ্চেন, ইউ উইল হ্যাভ টু রাইট ইট ডাউন। তোমাকে ওটাকে অবশ্যই লিখতে হবে এবং লিখে সেটাকে কি নোট ডাউন করে এই বিশদ আলোচনায় কম করে হলেও তোমাদের মিনিমাম কতটা 30টা লাইন তো হবেই, এবং এই 30টারও পসিবল লাইন থেকে তোমরা পসিবলি কত 60 থেকে 70টা একদম খুব স্পেসিফিক এমসিকিউ তোমরা জেনে নিবা। এই একটা গদ্য থেকে পড়তে গিয়ে কতগুলো 60টা লাইনের মতন অপশন আমরা পেয়ে যাব, তাহলে বিশদ আলোচনার একটা করবা, ঠিক আছে? এই যে এইটুকু তুমি একটা গদ্য পড়তে যে এফোর্টটা দিবা, ঠিক একইভাবে এই এফোর্টটা তোমাকে কবিতার ক্ষেত্রে দিতে হবে। এবং কবিতায় আরেকটা টেকনিক আছে, এটা আমি বলছি। কি দিয়ে শুরু করবা, কবি পরিচিতি দিয়ে শুরু করবা। কবি পরিচিতি দিয়ে শুরু করার পরে
তুমি হচ্ছে কি করবা, ওই যে জন্ম মৃত্যু আলাদা একটা পয়েন্ট করলা, তার শিক্ষা জীবন কর্মজীবনে কি করছে সেটা একটা পয়েন্ট করলা, পুরস্কার পাইছে কিসের জন্য, তারপরে তার সাহিত্যগুলো কোনটা কোন ধরনের, কোনটা কাব্যগ্রন্থ, কোনটা গদ্য, কোনটা কি বলো দেখি উপন্যাস, সেগুলো আলাদা করলা, জন্ম মৃত্যু আলাদা করে দিলা। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্টে গিয়ে তুমি কি বলো দেখি, লাস্ট পয়েন্টে গিয়ে তার লাইফের কিছু স্পেসিফিক ঘটনা, যাকে তাকে এত পপুলার একজন কবি বা একজন লেখক বানিয়েছে, সেইটা তুমি লিখলা। এটুকু লিখলেই তোমার জন্য এনাফ এখন পর্যন্ত। আর লিখতে গিয়ে তুমি এত ভালোভাবে নিজে নিজে ভিতর থেকে এত নতুন নতুন কোশ্চেন আবিষ্কার করবা, বলার অপেক্ষা রাখে না। তারপরে ব্যবচ্ছেদ অংশটাতে, গল্পের ব্যবচ্ছেদ বা কবিতার ব্যবচ্ছেদ অংশে, কবিতাটা কোথা থেকে নেওয়া, কোন ভাষায় লেখা, কার জবানিতে লেখা, কি তুলো, যদি এটা কবিতা হইতো কয় মাত্রার কবিতা, কোন ছন্দে রচিত, তারপরে কি বলো দেখি কোন ভাষায় রচিত, কয়টায় স্তবক আছে, এই ধরনের প্রশ্নগুলো কবিতাটা যখন লিখবা তখন সেইভাবে ওই জায়গায় অ্যাড করে দিবা। তারপরে আসবা বিশদ আলোচনায়, যখন গদ্য লিখবা গদ্য থেকে এভরি পসিবল বয়সের প্রশ্ন, প্রত্যেকটা কোন জায়গায় কোথায় গিয়েছে, এরকম নিজে নিজে প্রশ্ন বানিয়ে নোট করবা। আর যখন কবিতায় যাবা, কবিতার লাইন টু লাইন কিছু প্রশ্ন থাকে, যেমন 18 বছর বয়সে কি আসে বলো দেখি, মন্ত্রণা আসে, 18 বছর বয়সে আসে মন্ত্রণা। তারপর আবার আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতায় গেলে দেখবা যে কি বলো দেখি, যে কবিতা শুনতে জানে না তার সাথে কয়টা প্রবলেম হবে জানো, তার সাথে 9টা প্রবলেম হবে। যে কবিতা শুনতে জানে না সে পানিতে ভেসে থাকতে পারবে না। এই ধরনের প্রবলেমগুলো বা এই ধরনের একই টাইপের কোশ্চেনগুলোকে নিজে নিজে একটু অ্যারেঞ্জ করার বা সাজানোর চেষ্টা করবা। আর আমি তো আছি, নিজে নিজে সাজাবা, 100% পারফেক্ট হবে না, সমস্যা নাই। এইচএসসির জন্য তুমি 100%-এর বেশি 150% প্রিপেয়ার হয়ে যাবা এইভাবে প্রিপারেশন নিতে গিয়ে। তারপর যেটুকু তোমার ফ্লো আছে বা যে প্রশ্নগুলো তুমি বানাইতে পারোনি, শর্ট টেকনিক তুমি সাজাইতে পারোনি, কবিতার নাম মনে রাখতে পারো না, ছন্দের দরকার, এই সব কিছুর জন্য তো আমি আছি। আমি আছি তোমাকে রাস্তা দেখায় দেওয়ার জন্য, আমি আছি তোমাকে খাবার রান্না করে দিলাম, আমি আছি আমি খাবারটা তোমাকে প্লেটে বাড়ে দিলাম, আমি আছি আমি খাবারটা তোমাকে হাত দিয়ে নিলাম, নিয়ে তোমাকে খাইয়ে দিচ্ছি, আমি আছি খাবারটা তোমাকে গিলায় দিতে আমি পারবো না, গিলতে তোমাকে নিজেই হবে। দ্যাটস দ্য ফ্যাক্ট। এবং এই ছিল তোমাদেরকে একদম কিভাবে এইচএসসি থেকে প্রত্যেকটা গদ্য পদ্য পড়তে এরকম প্রিপারেশন করে ফেলো এই কয়দিন। খুব বেশি সময় লাগবে না ভাইয়া, কয়টা কত আর 3 ঘন্টা বা 2 ঘন্টা লাগবে, একটু সময় দাও। এই যে তোমরা রাত অন্য সময় বলো না কখন ফ্রেন্ডের সাথে চিল করবা, গল্প করবা ফোন নিয়ে বা ফোনে মুভি দেখতেছো, তখন যদি তুমি রাত 3টা 4টা পর্যন্ত জাগতে পারো, একদিন পড়ার জন্য পুশ করো না, কোনো সমস্যা নাই। অনেকে তোমাকে বলবে রাত জাগে পড়িও না, থাক রেস্ট নাও, আমাদের বডি মানতে পারে। সব সময় তো তুমি আর রাত জেগে পড়বা না, তাই না? এইচএসসি পরীক্ষা কয়েকদিন পর, এখন থেকে প্রিপেয়ার হও, অ্যাডমিশন পিরিয়ডটা শেষ করো, তারপরে তুমি চিল করো না, সমস্যা নাই। তুমি যদি একটা মুভি দেখার জন্য রাত জাগতে পারো, তাহলে পড়ার জন্য কেন পারবা না? এই পড়া তোমার লাইফের মুভি ক্রিয়েট করবে। ইভেন তুমি এই পড়াই তোমাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যে তোমাকে নিয়ে মানুষ মুভি ক্রিয়েট করবে, তাই না? খুব ছোট্ট একটা ফিলোসফি। এবং তোমাদেরকে ভাইয়ার ক্লাসে আসার আগে কয়েকটা পূর্ব শর্ত মানতে হবে, ঠিক আছে? কি বলো দেখি, কয়েকটা মেজর শর্ত মানতে হবে। এই শর্তটা আমি তোমাদেরকে লাস্টে বলে দেই। ভাইয়ার ক্লাসে তোমাদের যতগুলো ইন্দ্রিয় আছে আমি তোমাদের কাজে লাগাবো। এটা হচ্ছে একটা সায়েন্টিফিক্যাল মেথড। ভাইয়ার ক্লাসে তোমাদের কি বলো দেখি, যতগুলো ইন্দ্রিয় আছে সব ইন্দ্রিয় আমি কাজে লাগাবো। তোমরা আমার ক্লাস করছো, আমাকে দেখছো, তাহলে কি বলো দেখি, ওয়াচিং, ঠিক আছে? ওয়াচিং একটা গেল। তারপরে আমি এই যে জোর গলায় বক 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 করে যাচ্ছি, এটা কি তোমরা কি কান দিয়ে, কানে কেউ ইয়ারফোন লাগায় বা কেউ ফোন এরকম করে ধরে ফোনের স্পিকার দিয়ে শুনতেছো, তাই না? তো যে শুনতেছো সে কি লিসেনিং, কি হয়ে যাচ্ছে তোমাদের লিসেনিং। তারপরে কি হচ্ছে বলো দেখি, তারপরে গিয়ে তুমি কি করবে, তারপরে গিয়ে হচ্ছে
আমার সাথে আমি যখন বিশদ আলোচনা পড়ব, তোমাকে কেউ পাগল মনে করে করুক, মুখ দিয়ে আওয়াজ করে পড়বা। কি? মুখ দিয়ে আওয়াজ করে আমি তোমাকে বলতেছি যে অনুপমের মনের অবস্থাকে বকুল ফুলের কিসের সাথে? বকুল ফুলের নতুন পাতার সাথে তুলনা করা হয়েছে। পড়ার সময় ইউ উইল হ্যাভ টু রিড দ্যাট আউট লাউড। হ্যাঁ, আমি বললাম, তুমিও বলবা, এবং তোমার মুখের এই জবানির কথাটা যেন তোমার কানে যায়, যেন তোমার এখানে লিসেনিং স্কোয়ার হয়ে যায়, মানে দুইবার লিসেনিং হচ্ছে। একবার আমি বললাম, তারপর তোমার নিজের ব্রেন ওটা মাথা খাটিয়ে ওই শব্দটা তৈরি করে সেম শব্দটা তোমার কানে আবার শোনাচ্ছে। তুমি বলো না, ভাইয়া আমরা পড়ি আর মনে থাকে না। তোমরা ওয়েটা ফলো করো না। এই সিম্পল একটা জিনিস পড়ার জন্য মনে রাখো, তোমাদের ব্রেনের শর্ট পিরিয়ডের মেমোরিতে নয়, ভার্বাল মেমোরিতে এটা একটা অনেক বড় সময়ের জন্য স্টোর হয়ে যাবে। খালি পরীক্ষার আগের রাতে পড়ে বমি উগলায় অ্যাডমিশনে চান্স পাওয়া যায় না ভাইয়া, এটা সাধারণ কথা। এইচএসসিতে প্লাসও পাইতে পারো, অ্যাডমিশনে এসে এত পসিবল না। এতগুলো পড়ার মাঝে তুমি বমি করতে পারবা না, তোমার সব পড়া হজম হয়ে যাবে, বমি বেরি হবে না। পরীক্ষায় যেয়ে কি বমি করবা বলো? পসিবল না, ঠিক আছে? তো তারপরে দেখো, রিডিং যদি হয়, ওয়াচিং গেল, লিসেনিং গেল, রিডিং গেল। তারপরে আমি যখন তোমাকে করব, তোমাকে আমি পিডিএফ দিয়ে দিব, তোমাকে শিট প্রিন্টও করে দিব। তারপরে হচ্ছে ভাইয়া ক্লাসে আসলে আমি যেটা নোট করাবো সেটা তোমার লেখা দরকার। তোমার ব্রেনকে ইনপুট করার জন্য আমার ক্লাসে আসার আগে মনে রাখবা, স্বর্ণ ভাইয়ার ক্লাস মানেই হচ্ছে একটা খাতা, নোট খাতা, বাংলার আলাদা নোট খাতা, বাংলা ফার্স্ট পেপারের। এমন হয়ে যাবে পরীক্ষার আস্তে আস্তে ওই নোট খাতাটা বেচলে তুমি একটা বই কোম্পানিকে বিক্রি করতে পারবা। একটা বাজারে বিদ্যমান বই যত মোটা হয়, তোমার নোট খাতায় ওই বইয়ের চেয়ে বেশি তথ্য পাবা, তুমি জানো? তুমি যদি চাও বিক্রি করে নিজে হচ্ছে একটা লেখকও হয়ে যাইতে পারো ভাইয়ার ক্লাসের নোট করে। তো সেই জায়গা থেকে তোমার কি ইনশিওর হয়ে যাবে বলো দেখি? রাইটিং। তারপরে প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে আমি প্র্যাকটিস করাবো। কি করাবো? প্র্যাকটিস। এবং এই ইন্টারাকশনটা আমার সাথে তোমার হবে। একটা লাইন আমার বুঝলে না, অবভিয়াসলি আমি এমন কেউ না, তোমাদের খুব সহজে বোঝানোর ট্রাই করব, কিন্তু আমি এমন কেউ না যে আমার সব কথা তোমরা বুঝবা, তাই না? সেই জায়গায় কমেন্ট করে আমার সাথে ইন্টারাক্ট করতে হবে, প্রশ্ন করতে হবে। দুইজনের মাঝে বাংলার পড়া নিয়ে আমাদের একটা ইন্টারাকশন হবে। এই যে এই 5টা ফিলোসফি আমরা ভাববো, আর এমনি পড়ার সময় আমি মুখ বন্ধ করে তাকায় তাকায়, এই যে বইটা, এটা ধরো বই, আমি তাকায় তাকায় পড়তেছি, হয়ে গেছে, শেষ। এই ইন্টারাকশন দিয়ে ভাইয়া ব্রেন তোমার ওটা শর্ট পিরিয়ড মেমোরিতে, রাস্তায় একটা কিছু দেখে যেমন 2 সেকেন্ড পর তুমি ভুলে যাও, সেমভাবে তোমার পড়াকেও ব্রেন মনে রাখবে না। বাট তুমি যখন, মানুষ বডি বিল্ডিং করে কেন? তুমি এই ব্রেনটাকে একটা মেশিন হিসেবে কল্পনা করো, তোমার বডিটাকে। এই যে দেখো, একটা মানুষ কি মোটা, সে রেগুলার করতেছে করতেছে তার একদম মাসেল হয়ে গেল, বডি হয়ে গেল, 6 প্যাকস অ্যাব হয়ে গেল। কেন হয়? বডি এত চেঞ্জ হয় কেন? কারণ সেটাকে কন্টিনিউয়াসলি কি পুশ করা হয়। সেম ওয়েতে শুধু এই টপিক ভাইয়ার বাংলার জন্য নয়, ফর এভরি সাবজেক্ট কন্টিনিউয়াসলি তুমি চোখ দিয়ে একটা পড়া দেখতেছো, এটা তোমার ব্রেন, ঠিক আছে? এটা তোমার যদি ব্রেন হয়, তোমার এই ব্রেনের মধ্যে, তোমার হিউম্যান স্কালের, তোমার এই ব্রেনের মধ্যে দেখো কি বলো দেখি, একবার ইনপুট দিলা, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তোমার ব্রেনে গেল। তুমি আবার আমার এই জোর গলার কথাটা শুনলা, আবার ওই সেম পড়ার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তোমার ব্রেনটাকে তাড়িত করলো। নিজে রিডিং পড়ে জোরে আবার শোনাইলা, আবার তোমার ওই ব্রেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তোমার বডিতে ছড়াইলো। এই যে তুমি যেই পড়তেছো ওই সেম কথাটাকে আবার চারপাশে স্প্রেড করলো, সে নিজেও কষ্ট করলো। লিখবা, আবার ওই সেম পড়াটাই কি বডিতে পাস করতে হবে, তোমার হাতকে ওই পড়ার কমান্ড দিতে হবে, ওখান থেকে আবার যাবে। তারপর তুমি ইন্টারাকশন করবা, এই ইন্টারাকশনে তোমার একটা সার্কেল ক্রিয়েট হয়ে যাবে। তুমি আমার কাছ থেকে ইনপুট নিলা, আবার আমাকে তুমি ইনপুট এই দিক দিয়ে, অর্গান দিক দিয়ে তুমি আমাকে ইনপুট দিচ্ছ, মুখ দিয়ে চিন্তা করছো, আবার হাত দিয়ে কমেন্ট টাইপ করে দিচ্ছ। এতবার যদি এই সেম পড়ায় তুমি এই রকম ইফোর্ট দিতে পারো,
অ্যাডমিশন ইজ এ পিস অফ কেক ফর ইউ। মানে কি বলো দেখি, খুবই সহজ একটা ব্যাপার হয়ে যাবে তোমাদের জন্য। এবং অনেকবার ভাবো, এই ভাইয়াটা চিল, একে দেখে মনে হয় যে পড়াশোনাই করে না, এই কিভাবে অ্যাডমিশনে চান্স পাইলো। আমি সোজা কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার প্রস্তুতির জন্য, হ্যাঁ আমার বাংলার বেসিক আগে থেকে ভালো ছিল, আমি বাংলায় অনেক প্রতিযোগিতা করেছি, দেশ সেরা বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় ছিলাম, বাংলায় আমার বেসিকটা ভালো ছিল, দ্যাট হেল্প মি এ লট। ইংরেজিতে আমি বাংলাদেশের যে ফার্স্ট ইংলিশ অলিম্পিয়াড হয়েছিল সেখানে ন্যাশনাল টপ 10 ছিলাম। তো এটা আমি আগে থেকে কষ্ট করে আমার বেসিকটা করেছি, আমার জন্য সহজ হয়েছে। কিন্তু এই যে আমি যখন কষ্টটা করেছি, আমি এখানে কিন্তু কি দিয়েছিলাম বলো দেখি, ইফোর্ট দিয়েছিলাম, সেটার ফলাফল আমি সায়েন্সের পড়া পড়তেছিলাম তোমাদের বি ইউনিটের পরীক্ষার আগে, ঠিক আছে। কজ আমি ভাবতেছিলাম যে আমার বইটা আমি এক্সাম দিতে পারিনি, আমার স্টোরিটা আমার অ্যাকাউন্টে আছে, অনেকে দেখে নিতে পারো, এখন আর এলাবোরেট না করি। তো সেই জায়গায় তখন আমি জাস্ট ওই যে বারবার একটা পড়া মনে করার এই ইফোর্টটা কাজে লাগিয়ে কিন্তু আমি খুব যে বেশি কষ্ট করেছি, রাত জেগে পড়েছি, সত্যি কথা বলতে আমি ইফোর্ট না দিয়েও কিন্তু আমার চান্স হয়ে গেছে। সেই জায়গায় তোমরা যদি এত বেশি পরিমাণে ইফোর্ট দাও, তোমার চান্স কি কেউ আটকাইতে পারবে? আর এই এফোর্টটা দেওয়ার পর তোমার যদি লাকের কারণে তুমি অসুস্থ হয়ে গেলা বা কোনো কারণে চান্স হইলেও না, তোমার চেয়ে স্যাটিসফাইড কেউ থাকবে না। তুমি মন থেকে বলতে পারবা যে আমার মতো করে কষ্ট আর অ্যাডমিশনে কেউ করেনি। দ্যাট ওয়াজ অল ফর ইউ গাইস। এই তোমাদের সাথে বাংলার আলোচনা ছিল। অ্যাডমিশনের আগে তুমি এতদিন এইচএসসিতে কী করছো বাদ দাও, আমি বলতেছি এইচএসসিতে তুমি কি করছো বাদ দাও, বাংলা ইংরেজি ঢাবির জন্য বাংলা ইংরেজি জিকে তোমরা পড়ছো, মোস্ট অফ দেম জিকে সব কিছু পড়োই নাই। তো এই যে কষ্টটা তোমরা এখন শুরু করতেছো আর ভেবে এত আগেই ভর্তি হয়ে আছো ঢাবির স্বপ্ন পূরণের জন্য, তোমাদেরকে মাস্ট শুরুটা আজকেই করতে হবে। এইচএসসিতে বেসিকটা যদি না করে যাও, অ্যাডমিশনে এসে খুব দ্রুত গতিতে আগাইতে হবে। হুতাশ করবা, বাংলা আর ইংলিশের টেক্সট বুক, বাংলা আর কি ইংলিশের টেক্সট বুক থেকে ঢাবিতে প্রচুর কোশ্চেন আসে, কিন্তু বাংলাটা কমপ্লিট, টেক্সট বুকের প্রিপারেশন কমপ্লিট করে আসবা, জিকেতে একটু বেশি সময় দিবা, দেন এই সময়ে বাংলা ইংরেজি তোমার সহজ লাগতে শুরু করবে। এই দিকে তুমি মোস্ট অফ দ্য মার্ক 90% মার্ক তুলে জিকে তুমি ভালো করলে তো একদম টপ করে চান্স পাবা। আর যদি মনে রাখতে নাও পারো, তোমাকে এই বাংলা ইংরেজি কিন্তু তোমাকে ঢাবির নৌকা পার করে দেবে, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সাথে আলোচনা, এবং তোমাদেরকে স্বর্ণ ভাইয়ের নৌকায় করে সোনার তরী দেখো না, ইনশাল্লাহ আমরা ঢাবির স্বপ্ন পূরণ করব। তারপরে এই আজকের যে জার্নিটা শুরু হলো তোমাদেরকে নিয়ে বাংলার, ইনশাল্লাহ জার্নিটা শেষ হবে। ভাইয়ার পক্ষ থেকে ঢাবি ক্যাম্পাসে তোমাদের চায়ের দাওয়াত থাকলো, চান্স পেয়ে ক্যাম্পাসে এসে ভাইয়াকে একটা ডাক দিও, ইনশাল্লাহ তোমাদের সাথে কথা হবে। সো আজ এ পর্যন্তই। ওকে, তোমাদের সবার জন্য বেস্ট অফ লাক, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।